বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আগামীকাল জাতীয় সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন সকালে এবং বিকেলে নতুন সরকার প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সদস্যরা শপথ গ্রহণ করবেন। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু শুরুতেই বুঝতে চাই, পেছনে একটু তাকাতে হবে আমাদেরকে, যে কেমন হতে যাচ্ছে নতুন সরকার। মিস্টার আবদুল্লাহ। ধন্যবাদ। এসো যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহ আলোচক অধ্যাপক শামীম রেজা এবং আপনাকে শুভেচ্ছা। দেখুন, এটা তো আমাদের দীর্ঘ 2 দশক পর বলা যায় একটি কাঙ্ক্ষিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, কারণ আমরা 2 দশক ধরে এমন একটি 111 সরকার, তারপরে শেখ হাসিনার নেতৃত্বে 3টি সরকার, সব কিছু মিলিয়ে বাংলাদেশটা এক ধরনের চরম ধরনের একটা স্বৈরাচার এবং ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। তো তারপরে যে আমরা 24শে জুলাই যে অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের 12 তারিখ যে নির্বাচনটি হলো 12ই ফেব্রুয়ারি, এটা সত্যিকার অর্থেই একটি বাংলাদেশের 54 বছর বা 55 বছরের ইতিহাসে এটি একটি অনন্য একটা নির্বাচন, অসাধারণ একটি নির্বাচন, অবিস্মরণীয় একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় যাচ্ছে বা এসছে। আমরা জানি যে এরই মধ্যে এই দলের ক্যাবিনেট গঠনের প্রক্রিয়া বেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেটা আগামীকাল আমরা দেখতে পাবো। বিকেলের দিকেই তারা শপথ নিয়ে যাত্রা শুরু করবেন। তো এই যে যাত্রা, আপনি জানতে চাচ্ছিলেন যে কেমন সরকার হবে, আমরা তো খুবই আশাবাদী যে একটি ভালো সরকার, বাংলাদেশের যেমন ইতিহাস সেরা একটি নির্বাচন হয়েছে, ইতিহাস সেরা একটি সরকার হবে, আমরা এটাই প্রত্যাশা করি। একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা কিন্তু দেখেছি যে তারেক রহমান তার প্রাথমিক বেশ কিছু পদক্ষেপের মধ্য দিয়ে একটা ইতিবাচক রাজনীতির যে বার্তা দিয়েছেন, এতে করে আমরা খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তাকে আমরা দেখেছি যে তিনি তার প্রতিপক্ষ যারা প্রধান বিরোধী দল জামাতে ইসলামী এবং তারপরের যে দলটি তরুণদের দল এনসিপি নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাদের সাথে কথা বলার জন্য তিনি গতকাল তাদের বাসায় ছুটে গিয়েছেন। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অকল্পনীয় একটা ব্যাপার, যে যেখানে নির্বাচনের পরপরই ফলাফলের কিছু আসনের ফলাফল নিয়ে বিতর্কের জায়গা, বিক্ষোভ করছে জামাত, বিক্ষোভের কর্মসূচি দিয়েছে, আজকেও তাদের বিক্ষোভের কর্মসূচি আছে, এবং বিভিন্ন জায়গায় কিছু সহিংস ঘটনাও ঘটেছে। তো এরকম একটি ঘটনাও ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যেও তিনি যে তাদের কাছে ছুটে গেছেন, তাদের সাথে কথা বলতে গেছেন, এটাই কিন্তু আমাদের এমন রাজনীতি কিন্তু প্রত্যাশিত। আমরা চাই যে যে কোনো সংকট সেটা আলোচনার টেবিলের মধ্য দিয়ে যাতে আগামী দিনে সমাধান হয়, রাস্তায় যেন আমাদেরকে আটকে থাকতে না হয়, যে একটি মিছিলের জন্য, একটি অবরোধের কারণে আমাদেরকে আটকে থাকতে না হয়। এভাবে ছুটে যাবেন প্রধানমন্ত্রী, ছুটে যাবেন বিরোধী দলীয় নেতার কাছে, বিরোধী দলীয় নেতা কোনো বিষয়ে প্রয়োজন হলে তার প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করবেন। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, তাহলে তো সেভাবেই বেশিরভাগ সমস্যার সংকটের সমাধান হয়। তারেক রহমান বিলেতি গণতন্ত্র খুব কাছে থেকে প্রায় 15 থেকে 17 বছর তিনি দেখে এসছেন। সেখানে কিন্তু কখনো রাস্তা অবরোধ করে, বন্ধ করে, এসব করে কিন্তু সেখানে দাবি আদায় হয় না। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে একটি ভালো দিক, যে তিনি শুরুটাই তিনি একটা ভালো বার্তা দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন। জি, প্রফেসর শামীম রেজা, আমি যেটা আব্দুল্লাহ ভাই বললেন, কি সম্ভাবনা দেখছেন এবং আপনার প্রত্যাশা কি? একই সঙ্গে আমি সরকারের ব্যাপারেই বরং প্রত্যাশা দিয়ে শুরু করি। আমি দুটো বিষয়টা আলোকপাত করবো, একটা হলো সরকার আর কেমন সংসদ হবে।
দুটোই সমানভাবে। এখন যেহেতু আমরা বেশি আগ্রহী সরকার কেমন হবে এটা নিয়ে, কিন্তু মনে রাখতে হবে যে তারপর সংসদটাও খুব গুরুত্বপূর্ণ। আগে সরকারের আলোচনায় আসি। ছোট সরকার না বড় সরকার, একটা রাজনীতি বিজ্ঞানের খুব সাধারণ প্রশ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ছোট সরকার করা হয়ে ওঠে না। এক হলো যে জোট থাকে, অনেককে প্রতিনিধিত্বের সুযোগ দিতে হয়। শুধু জোটের মধ্যে না, এলাকা ভিত্তিক থাকে, বিভিন্ন সংখ্যালঘিষ্ঠ গরিষ্ঠের বিষয় থাকে, অনেক ধরনের অবদানের বিষয় থাকে। বাংলাদেশ প্রদেশে বিভক্ত না, সেটা যদি হতো তাহলে হয়তো প্রাদেশিক ধরনের থাকলে সেখানে হয়তো আরও কিছু তাদেরকে দায়িত্ব দেওয়া যেত, যেটা আমাদের নাই, সবই কেন্দ্রে যা এখানে দিতে হয়। ত্যাগী নেতা বলে একটা কথা থাকে, সৎ বলে কথা থাকে, তালিকা দীর্ঘ। সব কিছু মিলে শেষ পর্যন্ত ছোট হয় না। আমি ধারণা করছি যে হয়তো 40 এরকম হয়তো শুরুতে হবে, কিন্তু আমাকে যদি প্রত্যাশা করতে বলেন তাহলে শুরুতে আমার কাছে মনে হয় যে খুব ছোট মন্ত্রিসভার প্রস্তাব হলে ভালো, দেখে শুনে আস্তে আস্তে বাড়ানো, নিঃসন্দেহে তো বাড়াতেই হবে। তারা হয়তো ইতিমধ্যে পরিকল্পনা নিয়ে ফেলেছেন, আমাদের আলোচনার খুব বেশি প্রভাব সেখানে পড়বে না, কিন্তু এই জন্যে যে বিএনপি পড়তেও পারে। আমার ধারণা যে আগামীকাল দুপুর পর্যন্ত সুযোগ একেবারেই, কি কি কারণে মানে ক্যাবিনেট সেক্রেটারি ফোন করবার সময় পাওয়া পর্যন্ত, মানে আমি যদি আমার কারণগুলো বলি, একটা হলো সে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে, প্রায় 2 দশক। এই সময়কালে যেটা হয় যে উনি নিজেও প্রবাস জীবনে ছিলেন, দেশে একরকম কাঠামো পরিচালিত হয়েছে, সেখান থেকে তিনি দল পরিচালনা করেছেন, সেখানে তার ঘনিষ্ঠজনরা তৈরি হয়েছে, সেখানে অনেককে বিশেষায়িত দক্ষতার অধিকারী হিসাবে তিনি দেখেছেন। আবার দেশে অনেক বিশেষায়িত দক্ষতার ব্যক্তি দলের মধ্যে তৈরি হয়েছে, সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তি তৈরি হয়েছেন। দেশে একরকম নেতৃত্ব দিয়েছেন যারা তার ঘনিষ্ঠজন, বিদেশে আবার আরেকভাবে তারা নেতৃত্ব দিয়েছেন। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পরিচালনা করলেন, একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে বিপুল পরিমাণে বিদেশের কাজের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের আনা হয়েছিল। আমার এই ব্যাপারে যথেষ্ট সমালোচনা আছে। আমরা নিজেরাও দীর্ঘ সময় বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছি, কাজ করেছি। বাংলাদেশে এমন মানুষের সংখ্যা হাজার হাজার না, এখন লক্ষ লক্ষ, যারা প্রযুক্তি, শিক্ষা, বাণিজ্য এরকম বিভিন্ন খাতে বিদেশে তাদের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি এখান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত, মধ্যপ্রাচ্যের কোনো বিমানে যান, আপনি দেখবেন সুদান, সোমালিয়া, ইথিওপিয়াতে আমাদের তরুণরা কাজ করছেন, কেউ দাতা সংস্থায়, কেউ নিজে বাণিজ্য করছেন। আমি এই একটু বড় করে উদাহরণটা এই জন্য দিলাম যে বিদেশি জ্ঞান, বিদেশি অভিজ্ঞতা থাকলেই সেটা আদরণীয় হবে, আর দেশের অভিজ্ঞতা আদরণীয় হবে না, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর এক এক দেশের বাস্তবতা এক এক দেশের বাস্তবতা এক এক রকম। এটা যদি শোকেসিংয়ের জন্য হয় যে আমার মধ্যে অমুক একজন আছেন একটা বড় বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশে এখনো কিছু বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে খুব গভীর ভক্তি শ্রদ্ধার সঙ্গে তাকায়, কিন্তু এর বাইরেও অনেক গভীর ভক্তি এবং শ্রদ্ধার মানুষ কিন্তু আছেন বিভিন্ন ক্ষেত্রে। একটু অস্বস্তিকর মনে হতে পারে এই আলোচনা, কিন্তু তার প্রতিফলনে সরকারে পড়বে কিনা, আপনি বিশেষায়িত ব্যক্তিকে কিভাবে চিহ্নিত করবেন, কিভাবে আনবেন? আপনার তো টেকনোক্র্যাট নেওয়ার সুযোগ আছে। সেই টেকনোক্র্যাট, আমি বলবো না যে বিএনপি এতদিনে খেয়াল করছে না বা কারা তার সঙ্গে আছেন বা নাই সেটা দেখছেন না, কিন্তু ছোট দিয়ে শুরু করলে যে শতাংশের সুযোগ আছে, আমি নুরুল কবির ভাইয়েরও আপনার সঙ্গে অনুষ্ঠানে আলোচনা দেখছিলাম, তারও মত প্রায় একই রকম, যে 10% সুযোগ আছে সেটা একটু ধীরে সুস্থে ব্যবহার করা। এবং এইবার আসি যে অন্যদের ক্ষেত্রে কেন ছোট আমি করবার কথা বলছি। বিএনপির এখন দল সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই নির্বাচনের ফল দেখে প্রাথমিকভাবে একটু পুলকিত হতেই পারেন যে 200-র উপর আসন পেয়েছে, এবং স্বতন্ত্র না দাঁড়ালে আমি ধরে নিই আরও বাড়তো, আরও কিছু বাড়তো, সব মিলে যা পেয়েছে এরপর সংরক্ষিত মিলে যথেষ্ট বড়। এখন কথা হলো যে সীমান্তবর্তী জায়গাগুলোতে জামাত খুব ভালো করেছে। অন্যান্য আপনি উত্তরবঙ্গে দেখেন, আপনি ঢাকায়ও দেখেন তাদের সাফল্য, এবং আপনি ব্যবধান কিন্তু টোটাল ভোটের খুব বেশি না, এবং কোন কোন সংখ্যার বিচারে 1 কোটি। আপনি যদি বৃহত্তর খুলনা দেখেন বিভাগ, যেখানে মোট জামাতের জয়ের 37% সেখানে, যশোরে অনিন্দ অমিত ছাড়া আর কেউ পাননি। আপনি এখন যদি আঞ্চলিক প্রতিনিধিত্বের জায়গাকে গুরুত্ব দেন যে তাকে পুরস্কার দেওয়ার জন্য আমার এখন ক্যাবিনেটে রাখতে হবে, তাহলে দলকে দেখবে। আপনি যে বিরোধী দল এখন পেতে যাচ্ছেন, সেই বিরোধী দলের শক্তিমত্তা সম্পর্কে আপনি মূল্যায়ন করেছেন কিনা। এটা আগের বিরোধী দল না, যে আওয়ামী লীগ বিএনপি যখন বিরোধী দল ছিল, দুটো পুরনো দল, কেউ 100 দিনের বাইরে থাকলাম, কেউ সংসদ বর্জন করলাম। এই বিরোধী দল আমার ধারণা সংসদ বর্জনে যাবে না।
সে সংসদকে এত ব্যস্ত রাখবে, সরকারি দলকে সে এত ব্যস্ত রাখবে, এত সক্ষমতা দেখাবে। সংসদে বিতর্ক সর্বশেষ আপনি কবে শুনেছেন? কাকে বক্তৃতা দিতে শুনেছেন? আমার ধারণা ৭৭ যোগ সংরক্ষিত মিলে প্রত্যেকে বক্তৃতা দেবেন, প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার চেষ্টা করবেন। মাঠেও তারা সরব থাকবেন, সংসদেও সরব থাকবেন। আপনি যদি প্রতিনিধিত্বের জন্য সকলকে এখানে আনেন, মন্ত্রিসভায় স্থান দেন, তাহলে দলকে দেখবে। এবং এখন আপনি যে পরিস্থিতিতে নির্বাচনটা করতে পেরেছেন, জামাত এবং বিএনপি প্রধান দুটো, বা এনসিপি নতুন দল, আমি কি ধরে নিয়েছি আগামী 1 দশকে একই বাস্তবতা থাকবে বা 2 দশকে একই বাস্তবতা থাকবে? অতএব আমার বক্তব্য হলো, টেকনোক্র্যাটের ক্ষেত্রে যেমন আমি একটু সময় দেওয়ার পক্ষে, এখানেও দলের মধ্যেও আমি ক্যাবিনেটে কাকে জায়গা দেবো আমি একটু সময় দেওয়ার পক্ষে। আমি এই মুহূর্তে এটা বলেই এই প্রসঙ্গ শেষ করব, আমি সরকার গঠনকে যতটুকু গুরুত্বপূর্ণ দেখছি, সমানভাবে বিএনপির দলকে আমি সমানভাবে গুরুত্বপূর্ণ দেখছি। সে কিন্তু একটা মোমেন্টামের সুযোগ পেয়েছে। বিএনপির সৌভাগ্য সবসময় যে সে 90-এর পরে একটা বড় ম্যান্ডেট পেয়েছে, 24-এর পরে একটা বড় ম্যান্ডেট। এটা হয়তো স্রষ্টার কৃপা হতে পারে বা এটা কাকতালীয় হতে পারে, তার অর্জনকে আমি ছোট করছি না। আন্দোলন অভ্যুত্থানের পরে কেমন জানি মিলে গেছে, কিন্তু এই রাজনৈতিক বাস্তবতা কিন্তু সবসময় থাকবে না। এবং দল এখন এত গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। হ্যাঁ, দল সংগঠিত, নিঃসন্দেহে তারেক জিয়া দলকে সংগঠিত রেখেছেন, দল ভাঙতে দেননি, এত অন্যায় অত্যাচারের পরে দল টিকে আছে, এটা যথেষ্ট না। যতগুলো আলোচনা আব্দুল্লাহ ভাই করলেন, এই গুড জেস্টার, সেটা শীর্ষ ব্যক্তি দেখালেই যথেষ্ট না। তারা কতখানি প্রস্তুত নেতৃত্ব দেবার জন্য, তার জেলা পর্যায়ে, তার বিভাগীয় পর্যায়ে, তার উপজেলা পর্যায়ে তার উপদল রয়েছে, তার কোন্দল রয়েছে, তার অসংখ্য বিদ্রোহী প্রার্থী রয়েছে। এইটা দিয়ে আপনি এরকম একটা সক্রিয় বিরোধী দলকে কিভাবে ঠেকাবেন এবং আগামী 5 বা 10 বছর, অতএব এই এতগুলো বিষয় বিবেচনা রেখেই আমি মিস্টার আব্দুল্লাহর কাছে যাবার আগে, আপনি সংসদের কথা বলছেন, ক্যাবিনেটের কথা বলছেন, আরও কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই 2-1 দিনের মধ্যে নিতে হবে। যেমন ধরেন রাষ্ট্রপতি কে হবেন, 2-1 দিন না, সেটা হয়তো প্রথম অধিবেশন যেদিন বসবে তখন। আর সংসদের ডেপুটি লিডার কে হবেন, খুবই গুরুত্বপূর্ণ। স্পিকার কে হবেন, ডেপুটি স্পিকার কে হবেন, অনেকগুলো ইস্যুস কিন্তু সামনে আছে। এবং ক্যাবিনেটে আপনি তো টেকনোক্রেট নেওয়া আকার ছোট এগুলো বললেন, কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে যেগুলো আমরা আসলে এখনো বুঝতে পারি না যে ফাইন্যান্স মিনিস্টার কে হবে, ফরেন মিনিস্টার কে হবে। একটু পরে নিশ্চয়ই আলোচনা আসবে, যদি আব্দুল্লাহ ভাই যার আগে আমি একটু 30 সেকেন্ডের জায়গা, তাহলে ওনারও একটু সুবিধা হবে ছেড়ে দিতে। আমি পরবর্তী হোম মিনিস্টার কে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য, অর্থনীতি, আব্দুল্লাহ ভাই বলুন, তারপরে আবার আমরা আলাপ করতে পারবো। দেখুন, তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা আমি যেটা দেখি সেটা হলো যে দল 20 বছর ক্ষমতার বাইরে, দলের নেতাকর্মীরা চরমভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য এগুলো ধ্বংস হয়ে গেছে একরকম গত 20 বছরে। তো এই সময়টাতে প্রত্যাশার জায়গাটা যত বেশি আসন তত বেশি চাপ। কারণ যদি 180, 170, 80, 60, 70, 80 আসন থাকলে পদের জন্য, মন্ত্রিত্বের জন্য, লবিংয়ের যে জায়গাটা থাকতো, 2/3 মেজরিটির একটা বিপদ সবসময় আছে। মানে প্রত্যাশার জায়গাটা যেই জায়গায় থাকতো এখন সেটা অনেক বেশি তার সামনে এসছে। এবং সেটার কারণে হবে কি, এছাড়াও যে জায়গায় আছে যে তিনি এই যে 15 বছর 17 বছর জীবন বাজি রেখে যারা লড়াই করেছে, যারা নির্যাতন ভোগ করেছে, শত শত মামলার মুখে পড়েছে, জেল কেটেছে, তাদেরও একটা দাবির জায়গা, ন্যায্যতার জায়গা তার সামনে চলে আসছে যে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের পাশাপাশি আরেকটি যে জায়গাটা হয়েছে যে নির্বাচনে যাদেরকে নমিনেশন দিতে পারে নাই, প্রত্যেকটি আসনে গড়ে 3 থেকে 4 জন ছিল, এবং যাদেরকে নমিনেশন দিতে পারে নাই তাদেরকে আশ্বস্ত করতে হয়েছে তাকে যে দল ক্ষমতায় গেলে অনেকগুলো জায়গা আছে সেগুলোতে অ্যাকোমোডেট করা যাবে, মূল্যায়ন করা যাবে। এই যে আশ্বাসগুলো যাদেরকে দিয়েছেন সেই জায়গাটাও কিন্তু তাকে রাখতে হবে, না রেখে দলের মধ্যে শৃঙ্খলা রাখা কিন্তু একটা জায়গা, কঠিন জায়গা তৈরি হবে। তারপরে হচ্ছে যে যেই সব এলাকাতে দলের অবস্থা নাজুক তিনি নির্বাচনের মধ্য দিয়ে দেখতে পেলেন, সেই সব এলাকার ব্যাপারে তাকে আলাদা করে একটা স্ট্র্যাটেজিক জায়গা তৈরি করতে হবে যে আগামী দিনে এইসব জায়গাগুলোতে কেন আমাদের এরকম নাজুক পরিস্থিতি হলো। বিশেষত আমি তো দেখছি সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ঢাকাই। কারণ ঢাকাতে আমরা দেখছি যে 15টা ঢাকা শহরে 15টি আসন, এই 15টি আসনের মধ্যে অলরেডি 6টি আসন জামাত জিতেছে। নাহিদ ইসলামেরটা ধরলে 60টি আসন, তার মানে প্রায় 50%-এর কাছাকাছি। এর বাইরে আরও 5টি আসনে
একদম হাড্ডাহাড্ডি। টাফ ফাইট হয়েছে এবং এখানে ভোটের অঙ্ক জামাতের এগুলো একে চোখ কপালে ওঠার মতো ভোটের অঙ্ক, যেটা যদি আগের নির্বাচনগুলোর সাথে তুলনা করা হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে ঢাকার রাজনীতিকে যদি নিজের মতো করে নিজের জায়গায় না রাখতে পারেন, তাহলে কিন্তু তার দেশ চালানো, বাংলাদেশের মতো দেশের সমস্যা সংকুল দেশ, এখানে সমস্যার কোনো অভাব নাই, ইস্যুর কোনো অভাব নাই। আপনি চাইলে প্রত্যেক দিনই নতুন 2-4-5টা ইস্যু নিয়ে রাস্তায় নামার মতো ইস্যু তৈরি হয় বাংলাদেশে, এটা অটোমেটিক জেনারেটর হয়। তো এই জায়গাগুলো যদি এ ধরনের জামাতের মতো একটি বিরোধী দল, যে বিরোধী দলের শক্তিমত্তা, তাদের যে শৃঙ্খলা, তাদের যে দলীয় যে কাঠামো, এবং এই জায়গাটাতে তাদেরকে মোকাবেলা করতে হলে এই স্ট্র্যাটেজিক জায়গাটাকে যদি ঠিকঠাক মতো তারেক রহমান অ্যাড্রেস করতে না পারেন, আমি মনে করি যে তিনি যেই স্বপ্ন মানুষকে দেখিয়েছেন, যেভাবে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন, যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার কথা বলেছেন, এই জায়গাগুলোতে তিনি ওইদিকে নজর দিবেন নাকি বিরোধী দলকে মোকাবেলা করবেন রাজপথে এবং সংসদে। এই বিষয়গুলোতে এই জন্য সবচাইতে আমি এখানে তারেক রহমানের জন্য আমার এক ধরনের মায়া হচ্ছে, এই কারণে যে তিনি যেন একাই লড়তে হচ্ছে সবকিছু। আপনি যদি নির্বাচনটা দেখেন, নির্বাচনী প্রচারণায় একা তারেক রহমান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছেন। তার কিন্তু কাছাকাছি জায়গায় থেকেও দ্বিতীয় কোনো নেতা তাকে সেখানে যে একটি জনসভায় অন্তত পক্ষে অমুক নেতাকে পাঠালে সেখানে মোটামুটি কাভার করে আসতে পারবেন, এরকম কিন্তু তিনি নির্ভর করার জায়গাটা কিন্তু পান নাই। বাংলাদেশে একই অবস্থা, জামাতেও যদিও একই ঘটনা ঘটেছে যে সব জায়গায় জামাতের আমিরকে যেতে হয়েছে, কিন্তু জামাতের এমনও হতো যে সেখানে অন্য কাউকে পাঠালেও হয়তো সেটা খুব বেশি হেরফের হতো না। কিন্তু বিএনপির জায়গাটাতে হয়েছে, তারেক রহমান একবার গিয়েছেন তো সেখানে এক ধরনের ওয়েব তৈরি করে এসছেন, সেটার সুফলটা কিন্তু নির্বাচনে পেয়েছেন। একইভাবে যদি তিনি সরকারের দিকে মনোযোগ দেন, সেখানে দলীয় রাজনীতির জায়গাটাতে ঘাটতি হয়, তাহলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, দল ক্ষতিগ্রস্ত হবে। আবার শুধু রাজনীতির দিকে যদি বেশি তিনি নজর দেন, তাহলে সরকারের যে জায়গাগুলো নিয়ে তিনি যে মানুষকে স্বপ্ন দেখিয়ে এই ভূমিধস বিজয় নিয়েছেন, সেই জায়গাটাতে কিন্তু সামনের নির্বাচনে আগে চ্যালেঞ্জের মুখে পড়বেন। এই বিষয়গুলো নিয়ে সবচাইতে আমরা দেখছি যে বিএনপির এবারের ক্যাবিনেটটা সম্ভবত তারুণ্যের প্রাধান্য থাকবে, যেটা বোঝা যাচ্ছে। তো সেটা যদি থাকে, এই তারুণ্যের নির্বাচনের ক্ষেত্রেও, তারুণ্যগুলোকে বাছাই করার ক্ষেত্রেও সেখানে দেশপ্রেমের জায়গাটা, সততার জায়গাটা এবং মেধার জায়গাটাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র অন্য বিবেচনায় যদি সেটাকে মূল্যায়নের বিষয়টা আসে, তাহলে আমি মনে করি সেটা অচিরেই সেই মন্ত্রণালয়ে, সেই সেক্টরে নানান ধরনের সংকটের উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছি এর আগের সরকারগুলোতে 2-4-5 জন থাকতেন, যাদের লাগামহীন কথাবার্তার কারণে সরকার প্রায় বিব্রত হতো, বেফাস কথাবার্তা বলে সরকারকে বিব্রত করতেন এবং সেগুলো মোকাবেলা করতে করতেই সরকারের ত্রাহি অবস্থা। এবারেও এ জাতীয় বিষয়গুলো মাথায় রেখেই আমি মনে করি ক্যাবিনেট যখন তিনি গঠন করেন, নিশ্চয়ই এর মধ্যে যেটা বলছিলেন অধ্যাপক শামীম রেজা, যে ইতিমধ্যে নিশ্চয়ই হয়তো তিনি সেটা চিন্তা করেছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এটা চিন্তা করার জায়গা আছে যে তাকে এই সবগুলো বিষয়কে মাথায় রেখে, কারণ ওনার কিন্তু আশু সংকট, তিনি যখন দায়িত্ব নিচ্ছেন তার পরপরই একটা রমজান মাস আসছে। রমজান মাসটা বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ একটা মাস। এখানে বাজার যদি স্থিতিশীল না থাকে, তাহলে কিন্তু অসন্তোষটা কিন্তু হঠাৎ করেই কিন্তু এই সময়গুলোতে কিন্তু বিস্ফোরণের জায়গা তৈরি হয়। আইন শৃঙ্খলার জায়গাটা তো আছেই, আমরা ইতিমধ্যেই নির্বাচনের পরবর্তী যেসব ঘটনা ঘটছে, তো এই সবগুলো দলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা আমি মনে করি তার উপর দল থেকে উপর থেকে তিনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, তিনি যে আনন্দ বিজয় মিছিল না করার জন্য নির্দেশনা দিয়েছেন, এই বার্তাটা তার নেতাকর্মীরা সঠিকভাবে গ্রহণ করতে পারলে তাহলে এতগুলো সহিংস ঘটনা ঘটতো না। এই যে নেতাকর্মীরা উপরের যে কমান্ডটা সেটা যে ফলো করছে না, এবং সেখান থেকে যে এটাকে তারা গ্রহণ ঠিকমতো অনেক ক্ষেত্রে করতে পারছে না, সব যে পারছে না তা না, কিন্তু অনেক ক্ষেত্রে যে করতে পারছে না, এটা কিন্তু দলের জন্য একটা আশঙ্কা এবং
মানে হুমকির জায়গা। তো এই বিষয়গুলো সংহতভাবে তিনি যদি এগিয়ে নিতে পারেন, এরপরে বাংলাদেশে এখন মুক্ত গণমাধ্যম। আপনি দেখেছেন সরকারে টিকে থাকার জন্য বাংলাদেশের মতো দেশে গণমাধ্যমকে প্রথম কিন্তু সরকার চোখ রাঙ্গানি দিয়ে নানানভাবে কিন্তু এক ধরনের অবদমিত করে রাখে। নতুন বাংলাদেশে 5ই আগস্টের পরে সেটা আর কিন্তু এখন আর সম্ভব হবে না সেই দেখুন। সুতরাং আপনার এই পান থেকে চুন খসলেই কিন্তু এই বিষয়টি ভার্চুয়াল জগতে চলে আসবে, সেটা নিয়ে তোলপাড় হবে এবং তার যে সরকারের নানান বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো, আপনি দেখেন একটা ফাইলের কপি চলে যাচ্ছে বিদেশে কোনো সাংবাদিকের কাছে, ফাইলের থেকে নোটশিট পর্যন্ত চলে যাচ্ছে। আপনি এনবিআর এর ফাইলের যে রিটার্ন দাখিল করেছে একজন ব্যক্তিগত, সেই রিটার্নের কপি পর্যন্ত বিদেশে চলে যাচ্ছে। তো এই যুগে কিন্তু আমরা আছি। সুতরাং তাকে প্রত্যেকটা পা কিন্তু ফেলতে হবে অনেক সতর্কতার সাথে। তা না হলে আমি মনে করি এটা তার জন্য যেই ধরনের যে যত বড় বিজয় তত বড় চ্যালেঞ্জ এবং তত বড় শঙ্কার জায়গা কিন্তু আমি অন্তত দেখছি আর কি। তো আমি বিশ্বাস করি তিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে ব্রিটেনের মতো দেশে তিনি ছিলেন, রাজনীতি, সেখানকার রাজনীতি পর্যবেক্ষণ করেছেন, সরকার ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন, গণতান্ত্রিক যে সহনশীলতার জায়গাগুলো সেখান থেকে তিনি রপ্ত করেছেন বলেই ধারণা করি। কারণ আপনি তার প্রেস কনফারেন্সে দেখবেন যে সবচেয়ে আক্রমণাত্মক প্রশ্নটিও তিনি কিন্তু একদম কুল ব্রেনে অত্যন্ত স্মার্টলি উত্তর দিয়েছেন। আমি যদি মানে খালেদ মহিউদ্দিনের প্রশ্নের কথাই বলি, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি বলবো যে বেশ স্মার্টলি তিনি তাৎক্ষণিকভাবে দিতে পেরেছেন। তার আশেপাশে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এক ধরনের অস্বস্তিতে পড়ে উসকুস করছিলেন, কিন্তু তিনি কিন্তু সেটা দিতে পেরেছেন। তো সুতরাং তিনি যে গণতন্ত্র দেখে এসেছেন 15-16 বৎসরে, তাকে সেখান থেকে তার যে অনুপ্রেরণা, তার যে শিক্ষার জায়গাটি, এটার প্রতিফলন আমরা নিশ্চয়ই দেখার প্রত্যাশা করতে পারি আগামী সরকারের মধ্যে। প্রফেসর শামীম রেজা, আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে আপনার কাছে স্ট্র্যাটেজিক বা পলিটিক্যাল গুরুত্বের বিবেচনা থেকে কোন কোন মিনিস্ট্রির দিকে আপনি নজর রাখতে চান, যে সেখানে কারা যাচ্ছে এবং সেখানে কি ধরনের ব্যক্তিবর্গকে দেখতে চান? সেটাই আমি আলোচনা করতে চাই। আমি খুব দ্রুত দুটো বিষয়। দেখুন, যে প্রধান নেতা, শীর্ষ নেতা, তার যে অবস্থান, তার যে গতি, তার যে ব্যাপ্তি, তার কাছাকাছি আপনি আবার কাউকে দেখছেন না, যদি ভাইয়ের কথা আমি বুঝে থাকি। ঠিক আপনার এই অনুষ্ঠানে অথবা সম্ভবত যখন তারেক জিয়া ফিরলেন, সেই অনুষ্ঠানে আমরা আলাপ করেছিলাম যে খালেদা জিয়া যখন 90-এর পরে 91 নির্বাচনের জন্য প্রচার অভিযান করছিলেন, এক পর্যায়ে এমন হচ্ছে তিনি একা, এবং ওই দৃশ্য আমাদের মনে আছে, একটা সাদা শাড়ি, ঘেমে যাচ্ছেন, আলো নাই, কষ্ট করছেন, তার সঙ্গে অনেক পুরনো নেতা অনেকে নাই, অনেক বড় নেতাদের আমরা দেখছি না। এই পুরো সময়ব্যাপী কিন্তু দল এবং সরকারের ওই পার্থক্য থেকে গেছে। 91-এর বিপুল বিজয়ের পরে বা 2001-এর বিপুল বিজয়ের পরে দল এবং সরকারের ওই ঘাটতি কিন্তু পূরণ হয়নি বিএনপি এটা মানতে হবে যে দল এবং সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্য হয়তো আমাদের মতো দেশে একবারে যাবে না, এবং সেই পার্থক্য রাখাটাও যেমন জরুরি, দলকে সুসংগঠিত করা যে কতটা জরুরি সেটা এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো সময়ের চাইতে বেশি জরুরি। ফলে আমরা আলোচনা করছি সরকারের গঠন নিয়ে। আপনার অনুষ্ঠান দেখেই আমরা অন্য প্রসঙ্গ বলছি। এটা অন্য কোনো টেলিভিশন অনুষ্ঠান হলে এই মুহূর্তে অন্য কোনো বিষয়ে তাদের আগ্রহ থাকবে না, আপনার অন্য কোনো ধারণা থাকলে বলুন, এইটাই। কিন্তু আমি ওই ত্রিমাত্রিক বলেই আপনার কথাটা আসবো যে এই মুহূর্তে আলোচনাটা নিঃসন্দেহে সরকার গঠন, তার প্রতি আমাদের প্রত্যাশা, দল এবং কাদেরকে নেবেন, এই তিনটা ধরেই করা, মানে ক্যাবিনেট, সংসদ এবং সরকার। তো যেটা বলছিলেন আপনি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অর্থ বাণিজ্য, আমি অর্থ বাণিজ্য একসঙ্গেই বলছি, দুটো আলাদা। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আমরা এখনও তথ্য বলি, তথ্য সম্প্রসারণ বলে, নামটা পাল্টানো দরকার, সম্প্রচার বলি। এটা আমার মনে হয় গণমাধ্যম সম্প্রচার অন্য কিছু করা। শিক্ষা, স্বাস্থ্য যদি বলি তো 1, 2, 3, 6টার মতো হয়। দেখেন, উনি যে কথাটা বলছিলেন যে দলের চ্যালেঞ্জগুলো ত্যাগ স্বীকার করেছে, আমি এতদিন মাঠে আছি, আমি দাবি রাখি, আমার প্রতি ন্যায্যতা করার ব্যাপার আছে, আমি কোনো কিছুই পাইনি, সংসদ নির্বাচনেও আমি পাইনি, স্বতন্ত্র হয়ে আমি বিদ্রোহী প্রার্থীও হইনি, এখন আমাকে তো কিছু দিতে হবে। এটা আর কতদিন? তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা আনুষ্ঠানিক পদ পাওয়াটাকে সরকারে, সংসদে, ক্যাবিনেটে, এইটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। আব্দুল্লাহ ভাই অনেকবার যুক্তরাজ্যে তার অভিজ্ঞতার কথা বলেছেন। যুক্তরাজ্যের বড় অভিজ্ঞতা হলো কনজারভেটিভ এবং লেবার দুই পক্ষ দলে কাকে দায়িত্ব দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে তারা নেন, সময়ের মতো তারা সেখান থেকে নিচ্ছেন।
যদি তারেক জিয়া সেইটি দেখে থাকেন, পর্যবেক্ষণ করে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি করেছেন। যেমন একজনের উদাহরণ দিই, যিনি অ্যাপস্টাইনের ফাইল কেসে যাকে সরে যেতে হলো, যুক্তরাষ্ট্রে যিনি রাষ্ট্রদূত ছিলেন ব্রিটেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, খুবই গুরুত্বপূর্ণ পদ ব্রিটেনের জন্য। এর আগে 80-র দশক থেকে তিনি লেবারদেরকে সহযোগিতা করছেন, কাজ করছেন, এবং তিনি যদি এই কুকর্মে না জড়াতেন তাহলে সম্ভবত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের তিনি একজন। অর্থ, বিদেশ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে তাকে ধরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাসেটস তাদের সময়। এরকম অনেক ব্যক্তিকে তারা তৈরি করেন প্রতিটা ক্ষেত্রে। অনেকটা ওই ঠিক এটা এটা আপনি বলতে পারেন যে শ্যাডো ক্যাবিনেটের চাইতে বড় কিছু। এই ভাবনাটা কি ভাবা যায় না যে আমি এই যে যতগুলো শর্ত বলছি, যাদেরকে আমি সংসদ সদস্য হিসেবে দাঁড় করাতে পারিনি, যারা বিদ্রোহী হয়নি, আমার প্রতি রয়েছে, আমি ক্যাবিনেটে নিতে পারছি না, অন্য জায়গায় নিতে পারছি না, তাদেরকে কেন দলে গুরুত্বপূর্ণ জায়গাতে আমি রাখতে পারবো না? দলকে কেন গুরুত্বপূর্ণ ভাবছি না? কেন আমি একটা বিভাগ বা জেলার দায়িত্বে আছি সংগঠনের, সেটা একটা মন্ত্রী হওয়ার চাইতে, ক্যাবিনেটে যাওয়ার চাইতে বা সংসদ সদস্য হওয়ার চাইতে আমার কাছে কম মনে হচ্ছে কেন? এবং কেন আমি ওর ভেতর থেকে তুলে নিয়ে আসছি না? মানে এই প্রক্রিয়া যদি থাকতো তাহলে সকল পেশাজীবী তো কালকে হুমড়ি খেয়ে পড়তো না যে আমাকে একটা দায়িত্ব দেন বা একটা কিছু করুন, বা আমি কতটা জাতীয়তাবাদী, বা আমি কতটা অমুক দলের। এইটাই তো প্রচেষ্টাগুলো আমাদের মধ্যে থাকে, সেটার উৎসও কিন্তু ওইটা। তো আমি যে কটা মন্ত্রণালয়ের কথা বললাম, নিঃসন্দেহে যে কেউ তাই বলবেন যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, তথ্য, শিক্ষা। আমি আমার আগের কথাটাতেই একটু অবস্থান রাখবো যে যদি ছোট সরকার দিয়ে এখন শুরু করা হয়, ছোট ক্যাবিনেট দিয়ে, তারপরে যে কাজটা করা যেতে পারে, আমি আবারও এত অনধিকার চর্চার মতো মনে হতে পারে যে দেখেন আমরা তো একাধিক ব্যক্তিকে কেন দিই না? আমরা অনেক বড় মন্ত্রণালয় আমরা একজনই রেখে দিচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় আমরা একজনকে রেখে দিচ্ছি, স্বরাষ্ট্রে আমরা তো একজনকে রেখে দিচ্ছি, বা অর্থে আমরা একজনকে রেখে দিচ্ছি। এর সংখ্যা তো বাড়তে পারে, আপনি প্রতি করতে পারেন, আপনি উপ করতে পারেন। এইটার যেটা সুবিধা হচ্ছে আপনি সময় নেন, সময় নিয়ে আস্তে আস্তে আপনি সেখানে এগোন, এবং দলের মধ্যে ওই ধরনের ব্যক্তি তৈরি করা যাদেরকে প্রয়োজন মতো আপনি নিতে পারবেন। আপনি তো টেকনোক্র্যাট তো উন্মুক্ত আছে, আপনি যে কোনো ব্যক্তিকে নিতে পারেন। এবং আমার একটা বিশেষ আগ্রহের জায়গা, যেটা আগেও আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে করা যেতে পারে কিনা, যেটা ছোট সরকার, আমি আবারও বলছি আমাদের ছোট সরকার হয় না, এটা 40-45 জনে গিয়ে ঠেকবে, কারণ প্রয়োজন অনেক বেশি, 20 কোটি মানুষের দেশ। আমি তো আপনি যদি 40-45 বলেন, আমি সেটা কি ছোট সরকার হিসেবে আমি ওইটাকেই ছোট, মানে আব্দুল ভাই 40-45 রাখা যায়, সবগুলো বিবেচনায় নিয়ে যে ঠিক আছে বিভাগ। এর আগে যেখানে 60 জনের ক্যাবিনেট ছিল সেখানে 40 হলে তো আমরা ছোটই বলবো। আমি এই 40-এর মধ্যে সব বিবেচনা নিয়ে, মানে বিশেষায়িত, সাংগঠনিক, একটু তাদের প্রতি ন্যায্যতা দাবি সবকিছু নিয়ে আমি 40-এ যদি ধরি, সেটা হচ্ছে উপদেষ্টা কাঠামো। এই উপদেষ্টা আমি একদম সরাসরি অবৈতনিক উপদেষ্টার পক্ষে। আমরা যতগুলো সফল রাষ্ট্রনায়কদের দেখেছি, আমি যদি 90 দশক থেকে ধরি, সোভিয়েত ইউনিয়ন পতন থেকে, ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আপনারও নিশ্চয় আছে, আমারও অনেকের পরিচয় ছিল, বিল ক্লিন্টনের সময় বলতে পারি, তার প্রতিটা ক্ষেত্রে অবৈতনিক 5-7 করে উপদেষ্টা ছিলেন। আমাদের এখানে আবার মন্ত্রিসভার বাইরে দেখবেন, আগেও ছিল, হয়তো এবারও হবে, কিছু উপদেষ্টা যারা মন্ত্রীর পদমর্যাদায়। আমি একেবারেই সেটার বাইরে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এই পরামর্শটা আমারও ছিল যে মিনিস্ট্রি ধরে 3জন 4জন 5 জনের উপদেষ্টা, যে আমি আবার উপদেষ্টা করব, আমাকে আবার মন্ত্রীর সমান সুযোগ দিতে হবে, তারপর আমি আবার একেবারে দেশের জন্য কাজ একেবারে করবে। আলাদা তিনি ঠিক করবেন, তারেক জিয়া ঠিক করবেন যে তার যদি 10টা বা 20টা এরকম প্রায়োরিটি খাত থাকে বা 15টা, সেখানে তার 5-7 করে উপদেষ্টা যারা নিজস্ব পেশায় আছেন, তাদেরকে তিনি কাজ দেবেন। তারা বেতনও নেবেন না, কোনো কিছুই নেবেন না, হয়তো মাঝে মধ্যে চা খাবেন, প্রয়োজন হলে একটা গাড়ি পাঠিয়ে দেবেন কোনো কাজে যাবার জন্য। এই ধরনের পৃথিবীতে বহু দেশেই মডেল আছে, এটা যে কোনো উন্নত দেশে এইভাবে তারা মেনে চলেন। এরা অত্যন্ত, রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো এভাবে করেছেন, প্রেসিডেন্ট জিয়াই তো তাই করেছিলেন। অনেকে আপনিও চেনেন, আমিও চিনেন, অনেকে আমার শিক্ষকও ছিলেন, আপনাদের ঘনিষ্ঠজন যারা তার সময় উপদেষ্টা দায়িত্ব, এরা কোনো বেতনভুক্ত বা সুবিধাভুক্ত উপদেষ্টা। এই যে বীজটা তৈরি করলেন প্রেসিডেন্ট জিয়া থেকে, ওই মডেলই তো, মানে তিনি ডাকতেন, কথা বলতেন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষকদের সঙ্গে। তাহলে কেন, যেমন ধরুন আমি যদি একটা ছোট উদাহরণ দিয়ে যদি এরকম বোঝাই যে পররাষ্ট্র খুব খোলাখুলি তো আলাপ করা প্রয়োজন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রও চাইছে না যে চীনের খুব প্রভাব বাংলাদেশে বাড়ুক, ভারতও চাইবে না চীনের কোনো প্রভাব বাংলাদেশে বাড়ুক। চীন ছাড়া বিনিয়োগের মতো এত বড় শক্তি আমাদের এই মুহূর্তে নাই। কেউ কেউ মুখের কথা বলবেন, প্রতিবাদ জানাবেন, আমার দরকার টাকা, আমার দরকার বিনিয়োগ, সেটা চীন পারবে। এই ভারসাম্য কিভাবে আপনি রাখবেন? আপনি একজন মন্ত্রীকে দিয়ে, একজন প্রতিমন্ত্রীকে দিয়ে, একজন প্রতিমন্ত্রী হয়তো পররাষ্ট্রের প্রশাসন দেখবেন, আর একজন বাইরের দেখবেন। ওই মডেলের দিন সম্ভবত শেষ হয়ে এসেছে। ঠিক একই কথা আমি অন্যান্য মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে বলবো, বাণিজ্যের ক্ষেত্রে বলবো, অর্থের ক্ষেত্রে বলবো। কেন সেখানে উপদেষ্টা থাকতে পারে না? একই ব্যক্তিকে স্যার পুনরুজ্জীবিত করা যায় কিনা
একই ব্যক্তিকে বিমস্টেক সম্প্রসারিত করা যায় কিনা, একই ব্যক্তি কোয়াড দেখতে হবে, একই ব্যক্তি ইন্দো প্যাসিফিক দেখতে হবে, একই ব্যক্তি চীনকে ঠেকাতে হবে, একই ব্যক্তি ভারতের সঙ্গে রাখতে হবে, কেন? আমার কেন অবৈতনিক উপদেষ্টা থাকতে পারে না যারা প্রকৃতপক্ষে এর বাইরে গিয়ে, এই প্রশাসনের বাইরে গিয়ে আমাকে উপদেশ দেবেন বা আমাকে বলবেন, এবং যারা এখানে কোনো স্বার্থ কাজ করবেন? আমি মনে করি এটাই চূড়ান্ত সময়। আমরা যদি এই সময়টা করতে ব্যর্থ হই, আমরা পরবর্তীতে আর পারবো না, কারণ এই ম্যান্ডেট সবসময় আসবে না, এই পরিবেশ আসবে না, জনগণের আগ্রহ থাকবে না। এবং খুব দুটো জিনিস নির্দিষ্টভাবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, ঠিক মন্ত্রণালয়ের বাইরে একটা হচ্ছে যে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসি ইতিমধ্যে অনেকে আলোচনা শুরু করছে যে মন্ত্রী যদি খুব ডাকসাইটা না হন তাহলে তিনি আমলাদের উপরে নির্ভর করেন। আপনাকে তো আমলাতন্ত্রের উপর নির্ভর করতেই হবে। এই নির্ভরশীলতার অর্থটা কি? নির্ভরশীলতার দুটো অর্থ হয়। একটা হচ্ছে আপনি কিছুই বোঝেন না, আপনাকে সচিব এবং তার টিম যা বোঝে আপনি তাই বোঝেন, এইটা একটা নির্ভরশীলতা, অহেতুক তো গালাগালি দেওয়ার দরকার নেই। আর একটা হলো যে আপনি অত্যন্ত ভালোভাবে বোঝেন, সুতরাং আপনি তাকে কি করতে হবে সেটা বলবেন, তিনি আপনাকে ডেলিভারি দেবেন। আপনার তো ইফেক্টিভ ব্যুরোক্রেসি দরকার। আপনি যদি কার্যকর আমলাতন্ত্র গড়ে তুলতে না পারেন, আপনি কোন আমলাতন্ত্র দিয়ে কাজ করবেন? আমি তো আমলাতন্ত্রকে আরও শক্তিশালী করার পক্ষে, কিন্তু শক্তিশালী করার মানে ইঞ্জিনিয়ারিং করবার জন্য না। বা মন্ত্রীর, আমি একটা নতুন প্রবাদ দেখলাম সম্ভবত বরিশাল অঞ্চলে, উনি বললেন যে কি মাথায় লবণ রেখে বড়ই খাওয়া, এটা সম্ভবত মাথায় কাঁঠাল ভাঙার একটা কাজ। মানে নির্বাচনের সময় একজন চালক বললেন যে স্যার অমুক তো মাথায় লবণ রেখে এটাও প্রচলন আছে, আমি বললাম এটা ভাই আগে থেকে এই প্রবাদ তো কখনো শুনিনি, মাথায় কাঁঠাল ভাঙাটা শুনেছি। তো কে কার মাথায় লবণ রেখে বড়ই খাবেন সেটা চিন্তা না করে কার্যকর আমলাতন্ত্র তৈরি করতে হবে, সেটা একটা বড় কাজ। এবং দ্বিতীয় হলো সেনাবাহিনীকে আপনি কোন পেশাদারিত্বে বিকশিত হতে দেবেন। বাংলাদেশের এখন পর্যন্ত যত আলোচনা, গত সরকারের গুম ইত্যাদি অনিয়ম, তার সব কিছুর জন্য আমরা কোনো না কোনোভাবে হয় এজেন্সিকে টানছি, না হলে সেনাবাহিনীকে প্রয়োজন মতো টানছি, না হলে তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আপনি তাকে পেশাদারিত্বের সাথে কতটুকু বিকশিত হতে দেবেন? সেটাকে আগের সরকারের মতো একজন ডিফ্যাক্টো কাউকে রেখে সব কিছু পরিচালিত করবেন, নাকি তাকে তার মতো বিকশিত হতে দেবেন? সেখানে আপনার উপদেষ্টা প্রয়োজন পড়বে। এটা আমি মনে করি না যে এখনও প্রতিবেশী দেশের মতো আপনি ওই পর্যায়ে গেছেন যে সাহস করে আপনি একজন ডিফেন্স মিনিস্টার আলাদাভাবে রাখবেন। হয়তো প্রত্যাশা করি বাংলাদেশে একজন হয়তো প্রয়োজন পড়বে, কিন্তু এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে যে যেখানে আমি মনে করি যে ছোট সরকার, ছোট ক্যাবিনেট, প্রয়োজন মতো পরিবর্তন করা, দলের ভেতরে বিশেষায়িত ব্যক্তি তৈরির এখনই প্রচেষ্টা নেওয়া, এবং তাকে ওই ধারণা, ওই সম্মান দিতে হবে যে আপনি যে কোনো মুহূর্তে ডাক পাবেন, যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন পড়বে, এখন হোক আর পরে হোক, যাতে তিনি নিজেকে ছোট বোধ না করেন, আপনি তৈরি হন, এবং উপদেষ্টা কাঠামোয় যদি যাওয়া সম্ভব হয়। এবং বিশেষ করে আমি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ব্যাপারে কথা তুলবে, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও আলোচনা করা যাবে। মিস্টার আব্দুল্লাহ, মানে আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি, যেহেতু সাংবাদিক হিসেবে আপনি তো আগে অনেকগুলো সরকার অবজার্ভ করেছেন, মন্ত্রীবর্গের পারফরমেন্স দেখেছেন, যোগ্যতা, অনেক সময় তো ওই যে কে স্যাক্রিফাইস করলো, কার কী অবদান, তার চেয়ে ক্যাবিনেটে অন্তত দরকার আসলে কে পারফর্ম করতে পারে, কার সক্ষমতা আছে, যোগ্যতা আছে, সেটা। আমি বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এবং এই যে স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, এগুলো খুব গুরুত্বপূর্ণ শেখার জন্য। আমাদের এখানে বলা হয় বড় মন্ত্রী, ছোট মন্ত্রী, কিন্তু এটার একটা বড় সমস্যা হয়েছে যে, মানে আগের অভিজ্ঞতা বলে যে সিনিয়ররা বা ফুল মিনিস্টার স্টেট মিনিস্টারকে কোনো কাজ দিতে চায় না, আর স্টেট মিনিস্টার যদি কোনোভাবে মনে করে যে পাওয়ার হাউসের সঙ্গে তার সম্পর্কটা ভালো, সে আবার সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, সেগুলো আবার এক ধরনের সমস্যাও তৈরি করে। যেটা বলছিলাম যে 2001 থেকে 6 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সবচেয়ে এবারের আগে সবচেয়ে ভালো ফলাফল করার যে ইতিহাস রয়েছে বিএনপির, এবং সেটা 4 দলীয় জোটের সরকার ছিল। সেই জোটে এর বাইরে থেকে কেবল জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, বাকি সবাই ছিলেন বিএনপির। এবং সেই সময় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রিপোর্টের দায়িত্বে ছিলাম। পুরো 5 বছরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমার যাতায়াত করতে হয়েছে পেশাগত কারণে। প্রতিদিনই সেখানে গিয়ে কয়েক ঘন্টা সেখানকার নিউজগুলো কভার করার জন্য যেতে হয়েছে। তো আমি যেটা দেখেছি যে 2001 থেকে 6 সালের যে সময়টাতে সেখানে মন্ত্রিসভার ডাউস একটা মন্ত্রিসভা ছিল, প্রায় 60 সদস্যের কাছাকাছি মন্ত্রী উপদেষ্টা মিলিয়েছিল। এটার কারণে যে কথাটি আপনি বলছিলেন যে সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রীর পারস্পরিক দ্বন্দ্ব, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখেছি কারো সম্পর্ক ভালো ছিল না। হ্যাঁ, একজনের সাথে বেগম খালেদা জিয়া একজনকে স্নেহ করতেন খুব বেশি, আর একজন তরুণ, তার সাথে তারেক রহমানের খুব ভালো সম্পর্ক, তো তার হাওয়া ভবনে একটু যাতায়াত বেশি। তো এই যে 2 জনের পাওয়ার এক্সারসাইজ করার, একজনের প্রত্যেকেই নিজেকে মনে করতেন যে তিনি সবচাইতে বেশি ক্ষমতাধর, অন্য যিনি আছেন তার সাথে
শেয়ার করতেন না। এই বিষয়গুলো নিয়ে অনেক মন্ত্রণালয়ে কিন্তু একটা সংকটের জায়গা তৈরি হয়েছিল, কাজের স্থবিরতা জায়গা তৈরি হয়েছিল। বিশেষ করে এনার্জি অ্যান্ড পাওয়ারের এখানে এটার মূলত মন্ত্রী থাকেন প্রধানমন্ত্রী। সেখানে যিনি ছিলেন, আমি তখন এনার্জি বিটও কাভার করি, তো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো ফাইল মন্ত্রণালয় থেকে গেছে, তো ওখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুইজন দুই দিকে অবস্থান নিয়েছেন, যে একজনের আটকান আরেকজনের সেটা করানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের কিন্তু পরিকল্পনা এবং চূড়ান্ত পর্যায়ে গিয়েও বিএনপি সরকারের সময় সেগুলো বাস্তবায়ন করতে না পারায় তখন কিন্তু এই এনার্জি সেক্টরে বিরাট ক্রাইসিসের সূত্রপাত তখন হয়, এটা সত্য। এই জায়গাগুলো বেগম খালেদা জিয়া দুর্নীতির হচ্ছে কিনা এই সতর্কতা থেকে অনেকগুলো ফাইল তিনি শেষ পর্যন্ত ছাড় দেন না। এই ধরনের তার কাছে যখন কোনো আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বা কোনো তার কানে কোনো তথ্য এসছে, তখন কিন্তু সেই ফাইলগুলো বিশেষ করে বিদ্যুৎ খাতের অনেকগুলো বড় বড় মানে প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। এই যে পারস্পরিক দ্বন্দ্ব, একজনের ফাইলটা পার করতে চান আরেকজনে গিয়ে আটকানোর জন্য তৎপর ছিলেন, এইগুলো আমার দেখা, কাছে থেকে দেখা। তো সুতরাং এই জাতীয় বিষয়গুলো তারেক রহমানের ক্ষেত্রে আমি মনে করি যে ওইসব, তিনি তো বলেছেন বক্তব্যের মধ্যে যে আমরা অতীতের যে অভিজ্ঞতার কে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে দেশ চালাবো, সেই অভিজ্ঞতাটা যদি সে ধরনের কোন কোন জায়গাটাতে জটিলতার জায়গাগুলো অতীতে ছিল, কেন 2001 থেকে 2006 সালের সরকারের অনেক সেক্টরের নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এই বিষয়গুলো নিশ্চয়ই তার মাথায় আছে। তিনি কাছে থেকে সেই, যদিও কোনো পদবিতে ছিলেন না, কিন্তু কাছে থেকে তিনি সেগুলো দেখেছেন। তো এবারে যদি এই বিষয়গুলোর থেকে সবচাইতে বেশি অ্যাড্রেস করেন এবং যাদেরকে মন্ত্রিত্ব দিবেন তাদের পিছনে, আমি যেটা খবর পাচ্ছি যে প্রত্যেকের পিছনে কিন্তু তার আলাদা করে একটা ওয়াচ টিম তিনি নিয়োজিত করবেন, এ ধরনের একটা প্ল্যান তিনি করেছেন, এটা আমার শোনা কথা। যদি তেমনটা হয় আমি মনে করি এটা তার অত্যন্ত পজিটিভ চিন্তা। যে এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওয়াচ টিম তো থাকতেই পারে, থাকতে কোনো অসুবিধা নেই, এমনি তো এজেন্সিগুলো কাজ করে। সবচেয়ে বড় কথা যে এজেন্সিগুলো থেকে কিন্তু সবসময় আসে না, ভালো বাট গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করে এবং গণমাধ্যমে যেগুলো রিপোর্ট হয় সেগুলো যদি আমলে নেওয়া সেটা হয়, আমলে সেটাও নেয়। একটা সেটা বড় আমি বিষয়। আজকেও আমার একটা লেখায় আমি সেটা লিখেছি যে গণমাধ্যমের অবশ্য বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম একটা তো হচ্ছে যে তার উপর এক ধরনের চাপ থাকে, কিন্তু নিজেরা কতটা স্বাধীনভাবে চর্চা করতে চায় সেটাও একটা বড় প্রশ্ন। স্বাধীন চর্চা যেমন আমরা ঠিকঠাক মতো করতে পারি না, আবার অপচর্চা করারও আমরা স্বাধীনতার অপব্যবহার, অপচর্চা করার প্র্যাকটিসও আমাদের সামনে অনেক আছে, এবং সেখানে আমাদের যে সাংবাদিকতার যে দুর্বলতাগুলো আছে সেটা ভিন্ন আলোচনা, সেটা আলোচনা করলে আরেকদিন সেটা করা যাবে। তো সেই জায়গাটাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করতেন, তিনি যখনই সকালবেলা সমস্ত পত্রিকাগুলো চোখ বুলাতেন, বুলিয়ে সবগুলো নোট নিতেন, নোট নিয়ে গুরুত্বপূর্ণ যেসব ইস্যুগুলো আসতো এবং সেটা নিয়ে কনসার্ন লোকজনকে নিয়ে দুপুরের মধ্যে তিনি কিন্তু বসে যেতেন, লাঞ্চের দাওয়াত দিতেন। হয়তো কখনো কখনো এমনও ঘটেছে যে সেই সাংবাদিককে লাঞ্চের দাওয়াত দিয়েছেন তিনি, এবং সেখানে লাঞ্চ মিটিংয়ে বসে বা চায়ের দাওয়াত দিয়ে, চায়ের বেশি, আমাদের তো এখন চায়ের দাওয়াতটা একটা আতঙ্কের সাম্প্রতিক গতিতে, এ ধরনের চায়ের দাওয়াত মানে অন্য ধরনের মিন করে, কিন্তু তখনকার এটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করতেন, তিনি পজিটিভলি তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সাথে বলতেন যে আপনারা এই রিপোর্টটা করেছেন খুবই ভালো, এই রিপোর্টে এই সমস্যাগুলো এনেছেন খুবই ভালো, আমি সেগুলো দেখছি, অ্যাড্রেস করছি, কিন্তু একই সঙ্গে আপনার কাছে পরামর্শ চাচ্ছি এগুলো ওভারকাম করার ব্যাপারে আপনার আর কি পরামর্শ আছে, বা আপনার রিপোর্টের মধ্যে তো সমস্যাগুলো তুলে ধরেছেন কিন্তু সমাধানের পথটা দেখান নাই, আপনার সমাধান, আপনার দৃষ্টিতে সমাধানের পথগুলো কি কি, এগুলো নিয়ে আলোচনা করতেন, কথা বলতেন। এবং মানে তিনি প্রত্যেক দিন কাগজে যে বিষয়গুলো উত্থাপিত হতো সেই বিষয়গুলো দুপুরের মধ্যেই মোটামুটি সেটার ব্যাপারে ইনস্ট্রাকশনগুলো যথাযথ জায়গায় দিয়ে দিতেন। তখনকার কাগজও অবশ্য সেরকম দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে সেটা ছিল, এটাও স্বীকার করতে হবে। তো এখনও আমরা হতাশ হতে চাই না, আমাদের গণমাধ্যমের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রেও সরকারকে সব ধরনের যে পলিসি সাপোর্ট সেটা দিলেই পরে আমি মনে করি এখনও ভালো সাংবাদিকতা করার এখানে সুযোগ আছে। অন্ততপক্ষে দায়িত্বশীল যে মিডিয়া আছে সেই মিডিয়াগুলোকে তার মানে আস্থায় নিয়ে তিনি যদি এই বিষয়গুলোকে সবসময় একটা পজিটিভ জায়গা থেকে দেখেন, তাহলে হয়তো অনেক কিছু তার জন্য পথ চলায় এটা আমি মনে করি খুবই কাজে দেবে। তো যেই জায়গাটাতে আমি আসতে চাই সেটা হলো যে তার মন্ত্রিসভার
সাইজটা যদি 40-এর মধ্যে থাকে আমি মনে করি এটা ঠিক আছে, এটা আপাতত তিনি যাত্রা শুরুর দিকে এটা ঠিক আছে। এবং পাশাপাশি তার অন্য যে সরকারের যে অন্য অর্গানগুলো আছে এগুলো সাজানোর ক্ষেত্রেও তাকে শুধু ক্যাবিনেট দিয়ে তো চলবে না, ক্যাবিনেটের পাশাপাশি যদি সরকারের যেমন ধরেন আমি অন্যগুলো, আমি যেমন রাষ্ট্রপতির কথা বলছিলাম, আমরা জানি জুলাই চার্টার বা বিএনপির কমিটমেন্ট অনুযায়ী রাষ্ট্রপতি তো একটা উপরের ব্যাপার, সেটা নিশ্চয়ই তাদের প্ল্যান আছে। এবারকার পার্লামেন্ট খুবই ভাইব্রেন্ট হবে বলে মনে হচ্ছে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, ডেপুটি লিডার বিএনপির হবে, অনুযায়ী ডেপুটি স্পিকার একটা পর্যায়ে বিরোধী দলের হয়ে যাবে। তখন কিন্তু এটা বাস্তবায়ন করার পরে তখন আরেক ধরনের চ্যালেঞ্জের জায়গা তৈরি হবে। আমার কথা হচ্ছে যে তার বিশেষ করে যে সরকার তো শুধু ক্যাবিনেট দিয়ে চলে না, সরকারের আরো যে অর্গান আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্টগুলো যদি ঠিকভাবে যদি ফাংশন না করে তাহলে কিন্তু একেবারে ক্যাবিনেটটা যদি আমরা একেবারে মনে করি যে সবচেয়ে ভালো ইতিহাস সেরা ক্যাবিনেট হয়েছে, তারপরেও কিন্তু বাকি ইনস্ট্রুমেন্টগুলো যদি বাকি অর্গানগুলো যদি ঠিকঠাকমতো কাজ না করে, প্রফেশনাল না হয়, দক্ষতা না থাকে, তাহলে কিন্তু তাকে পদে পদে কিন্তু হোঁচট খেতে হবে এবং চাইলেই তিনি অনেক কিছু বাস্তবায়ন করতে পারবেন না। আমি তো দেখলাম যে কিছুদিন ছোট্ট জায়গা থেকে আমি সম্পৃক্ত থেকে যে এই যে বিভিন্ন অর্গান থেকে কতটা নন কোঅপারেশনের যে মানসিকতা, কতটা ইল মোটিভ নিয়ে কেউ মানে আটকাতে চান, পথ চলায় বাধাগ্রস্ত করতে চান, এই জায়গাগুলো যদি ওভারকাম করার জন্য দৃঢ়তা লাগবে। এবং তার আমি বিশ্বাস করি যে তার যে একটা বিপুল এই যে রাজনৈতিক সাপোর্ট এবং নির্বাচনী সাপোর্ট, এটার পাশাপাশি তার বাংলাদেশের আমলাতন্ত্রের জায়গা থেকে যিনি অধ্যাপক শামীম রেজা যেটা বলেছেন যে আমলাতন্ত্রের উপর নির্ভরতার জায়গাটি কোন মাত্রায় হবে, এবং গত 15 বছরের যারা নিয়োগ পেয়েছে দলীয় বিবেচনায় এরা কিন্তু অলমোস্ট মানে আপনি 70% এখনও মানে তারেক রহমানের সাথে কাজ করবে, কিন্তু এই কাজ করতে গিয়ে তারা কিন্তু সুযোগ খুঁজবে কোথায় কিভাবে। আপনি আজকের যে সিনারিও, এই সিনারিওটা আগামী 6 মাস পরে দেখবেন না। ফলগত কারণে আওয়ামী লীগ বিএনপির কে খুব বেশি ডিস্টার্বের জায়গায় যাচ্ছে না, কিন্তু যখনই তারা একটা আশাবাদের জায়গা আছে, হয়তো তাদের ফেরার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এবং এই ফেরার পরিস্থিতি তৈরি হলে আখেরে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এটাও আবার বাস্তবতা, কারণ এই নির্বাচনে যে আওয়ামী লীগের একটা সাপোর্ট, প্রচ্ছন্ন সাপোর্ট থাকার কারণে সেটা এই যে 2/3 বেশি আসন পাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। এটা মানে ভোটের হিসাব নিকাশ এবং মানচিত্রটা মোটামুটি স্পষ্টভাবে জানান দিচ্ছে। তো আওয়ামী লীগকে ফিরতে দেওয়ার জায়গাটাতে কতটুকু তিনি কিভাবে কোন কৌশলে দেবেন এটাকেও নির্ধারণ করতে হবে তাকেই। আর আওয়ামী লীগ যদি ফেরার মতো সেরকম জায়গাটি, স্পেসটা যদি খুব সহসা না পায়, তারাও কিন্তু তাদের যে আমলা চক্র তারা এখানে রেখে গেছে, যে বাহিনীগুলোতে অনুগত লোকজন রেখে গেছে, এরা কিন্তু একটা ডিস্টারবেন্স জায়গা তৈরি করবে। এই সবগুলো চ্যালেঞ্জই কিন্তু ধাপে ধাপে আসবে, সবগুলো একসাথে আসবে না, এক একটা ধাপে ধাপে আসবে। এই ধাপে ধাপে যে চ্যালেঞ্জগুলো আসবে সেটার জন্য আগে থেকেই তার প্রিপারেশনটা সেভাবে থাকতে হবে যে সেগুলো কিভাবে মোকাবেলা করবে। দেখুন, আমরা সেই প্রত্যেকেই কিন্তু বিস্তৃত হচ্ছি, মানে আমরা ভেবেছিলাম শুধু সরকারের প্রত্যাশাগুলো আমরা বলবো, কিন্তু দেখুন এগুলো কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না আলোচনাগুলো, এবং অত্যন্ত পারস্পরিক। এবং এই যে নির্বাচনটা হলো, নির্বাচনের ফলাফল, এগুলো সবই কিন্তু আসলে ধীরে ধীরে যদি আব্দুল্লাহ ভাইয়ের ওই কথা থেকে আরেকটু সম্প্রসারিত করে আসি আলোচনায়, যে একটা এই সংসদের কেমন হতে পারে চিত্রটা। জামাতে ইসলামী তার জন্মের পরে এটাই তার সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ফল, এবং যে কোনো ধর্মভিত্তিক দলের জন্য, আমি বিজেপির কথাটা বাদ দিচ্ছি সেটা আলাদা, এই দক্ষিণ এশিয়াতে যদি বলেন এটা অভূতপূর্ব, এটা আপনি এরকম দৃষ্টান্ত খুব একটা দেখাতে পারবেন না। সে তার সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে সংসদে যাবার পরে। এবং ধরে নিন তার এখন পর্যন্ত আমরা যতটুকু কার্যক্রম সাইবার ওয়ার্ল্ডে দেখেছি, তার তৎপরতা, তাতে বিএনপি যদি তার কোনো বিষয়ে গণমাধ্যমে 10 ইউনিট প্রজেক্ট করে, সে তাহলে অন্তত তার 30 ইউনিট প্রজেক্ট করতে চেষ্টা করবে, সে দেখাতে চেষ্টা করবে আমি কত তৎপর। এখানে এনসিপির নেতারা যাচ্ছেন, যারা মাঠে এতদিন তৎপর ছিলেন, তারাও দেখাবেন যে তারা কতখানি তৎপর, এবং তাদের যথেষ্ট বাকপটুতা আছে, তারা সংসদে কথা বলবার মতো সক্ষমতা রাখেন। ওই দিন নাই
যে প্রধানমন্ত্রীকে কিছুক্ষণ তোষামত করলাম, এবারে ছড়া কাটলাম, সংসদে কিন্তু বাকপটুর সংখ্যা সংখ্যা কিন্তু বেশি। অনেক, অতএব শুধু গানের দুটো চরণ বলে কিংবা ছড়া কেটে কিন্তু এই সংসদ চলবে না, বা কণ্ঠভোটে পাশ হয়ে গেল আইন, সেই সংসদও কিন্তু এটা হবে না। তার মানে একদিকে নেতাকে, শীর্ষ নেতাকে এটা সামলাতে হবে, আর একদিকে তো নিঃসন্দেহে তার ক্যাবিনেট আছে, তার অন্য কাজ আছে। একই সঙ্গে দলের ব্যাপারে আবারও আমি বলবো, আপনি কিছুটা ধারণা দিয়েছেন যে যাদের কার্যক্রম এখন নিষেধ, কিন্তু তাদের সমর্থকরা আছে, এবং সেই সমর্থকদের আমরা একদম শতাংশে বলতে পারবো না, কিন্তু একটা ভূমিকায় নির্বাচন Of course আমরা আছে, দেখেছি, তারা এটা খুবই। লুকানোর কোনো কিছু নেই। যে কোনো প্রক্রিয়ায় তারাও এক ধরনের ন্যায্যতা চাইবেন, এবং তারাও এক ধরনের রাজনৈতিক অংশীদারিত্ব এখন না হোক, 1-2 বছর পরে না হোক, কোনো না কোনো সময় তারা ফেরত আসতে চাইবেন, হ্যাঁ, তারা of চাইবেন। course। সুতরাং সেক্ষেত্রে যদি বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়, এবং যে প্রত্যাশা আমরা করছি সেই ডেলিভারি কখনোই গভর্নমেন্ট দিতে পারবে না যদি দলের মধ্যে থেকে এই এবং এখানেও মনে করি আমি ডক্টর শামীম, যে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া বা শেখ হাসিনা সরকার থেকে শিক্ষা নেবার বিষয় আছে। কারণ শেখ হাসিনা কিন্তু দলের চাইতে অনেক বেশি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করে দেশ উনি তো চালিয়েছে। এক পর্যায়ে নির্ভর করে তো দলটা শেষ করে দলটা দিয়েছেন। শেষ করে- আপনি দেখেন যে আমি আওয়ামী সেটাই- লীগবিহীন একটা নির্বাচন এতটা নির্বিঘ্নে বাংলাদেশে হতে আমি পারে, এটা সেটাই কি আমরা কখনো সেটাই- ভাবতে তার আমি মানে সেটাই এক- বলছি এক যে আওয়ামী লীগের কোনো সেই নাই, সেই নাই, বাকি তো কিন্তু পরের সে রাখার কথা। মতো অবস্থায় নাই, তার অবস্থাই নেই। সেটাই আমরা কিন্তু তার শাসনামলে বহুবার বলার চেষ্টা করেছি যে আর কিন্তু কিছু নাই, এবং দল না থাকলে আসলে দল কিছুই দিয়ে আপনি থাকে না। চালাচ্ছেন, আপনি চালাচ্ছেন অন্য শক্তি দিয়ে, এটা চলবে না। এটা কিন্তু 24 নির্বাচনের আগে থেকেই বহুবার বলা নিম্নকণ্ঠ হলেও বহুবার বলার চেষ্টা করা হয়েছে যে এটা না, কিন্তু- সরবকণ্ঠ বলা এটা কিন্তু হয়েছে। ভিন্ন কাঠামোতে চলে যাচ্ছে। তো এখন যে আলোচনায় আমরা করি না কেন, শুধু ক্যাবিনেট না, এই ক্যাবিনেট, সংসদ একটা কার্যকর, তার দিক থেকে কতখানি তিনি ডেলিভার করতে পারবেন। এবং একই সঙ্গে আবারও আমি বলি, যদি পশ্চিমের এই কাঠামো তাকে প্রাণিত করে থাকে, যদি যুক্তরাজ্যের এই গণতান্ত্রিক কাঠামো তাকে সত্যিই শিক্ষা দিয়ে থাকে যে এটাই একটা ভালো মডেল, পৃথিবীতে আরও অনেক মডেল আছে কিন্তু আমরা যেহেতু তাদের মতো করে চলি, তাহলে লেবার বা কনজারভেটিভ যেভাবে তার দলকে তৈরি করে, দলের ভেতরে সদস্যদেরকে মন্ত্রী চাইতে যোগ্যতর অবস্থায় তারা নিয়ে যায়। একজন অধ্যাপক যারা কাজ করেন, অর্থনীতির অধ্যাপক বা গণমাধ্যমের অধ্যাপক, তার চাইতে অনেক বেশি বিশেষায়িত ব্যক্তি তার দলে কাজ করেন। আমার নিজের অনেক অধ্যাপককে আমি দেখেছি, স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের, যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী তারা দলের সঙ্গে যুক্ত থেকেছেন, কাজ করেছেন, পরবর্তীতে কেউ লর্ড সভায় গেছেন, কেউ অন্য ক্যাপাসিটিতে তারা সার্ভিস দিয়েছেন। সেটা গভীরভাবে তাদেরকে ভাবতে হবে। এবং একটু নবীনদের জন্য বা অনেকে যারা জয়ী হয়েছেন তাদের জন্য অস্বস্তিকর হতে পারে যে আমরা এই সুপারিশ করছি, এখনই বিভাগ বা জেলা পর্যায়ের সবচেয়ে ভালো ব্যক্তিদেরকে না আনা, একটু অপেক্ষা করা। আমি এলাকার নাম না বলেও যদি বলি যে যেখানে অত্যন্ত বিপর্যয় ঘটেছে কিন্তু যারা টিকে থাকতে পেরেছেন তাদেরকে রাখা প্রয়োজন, সেখানে আরও সাংগঠনিক তৎপরতার জন্য প্রয়োজন হলে 1 বছর পরে আনা যাবে, 2 বছর পরে আনা যাবে, সেখানে অন্য কোনো ব্যবস্থা আরেকটা করা আমি যাবে। জানি না আপনারা আমার সঙ্গে অ্যাগ্রি করবেন কিনা, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় নিঃসন্দেহে সারা দেশের একটা ইনক্লুসিভিটির ব্যাপার আছে, গুরুত্ব দেওয়া আছে, কিন্তু লোকাল লেভেলের একটা লিডারকে আপনি ধীরে ধীরে ন্যাশনাল লেভেলের জন্য তৈরি না করে ওই এক্সপোজারটা না দিয়ে তাকে যদি আপনি রাষ্ট্র পরিচালনার অংশ দেন, সেটাই এবং ঘটে সেটা না। আমরা শেখ হাসিনার শাসনামলে দেখেছি, বহু মন্ত্রী তার নামও কেউ জানতো না, এবং আসলে তো তাকে কেউ চেনেও না, চিনতো না। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই টেলিভিশনের এত সংখ্যা থাকবার পরেও কিন্তু অনেক মন্ত্রী কেউ রাস্তাঘাটে চিনতো 6-7 না। জনের বেশি আমাদের মতো লোক আমার- আমি আমি সে জানি না কারণেই একটা- বলছি, এবং ওই এক্সপোজারটাও তাদের জরুরি। এটা জিলুর ভাই, আমি জানি না যে এবং আপনি তো কমিউনিকেশনের টিচার, আমি স্টুডেন্ট। যদি একটা অভিজ্ঞতা বলি, যদি এটা যথেষ্ট আপনার মনে হয় যে দেওয়া যাচ্ছে না, আপনি পরে সম্পাদনাও করে দিতে না, পারেন। না, আপনি বলেন। বিমস্টেকের একটি মিটিংয়ে ভারতে অনুষ্ঠিত, সেখানে যাওয়ার সুযোগ আছে। সেখানে আসামের একজন প্রাদেশিক সংসদ সদস্য তিনি আসছেন, পেশায় চিকিৎসক, এবং তিনি আমাদের সঙ্গে যখন আলাপ করছেন, ঠিক সেই সময় যখন আসামে নাগরিকপঞ্জি বা ইত্যাদি নিয়ে প্রবল বিতর্ক চলছে, আমরাও এখান থেকে কথা বলছি, আমি খেয়াল করছি যে তার ইংরেজি, তার ঘটনা বিশ্লেষণের সক্ষমতা, তার আলাপের দৃঢ়তা, এবং তিনি যেভাবে আমাদের সঙ্গে আলাপ করছেন বা কূটনৈতিকভাবে তিনি তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, আমি কোনো সুযোগই বের করতে পারছি না যে তার সঙ্গে আসামের ইস্যু নিয়ে আমি কথা বলবো, বা যে বাঙালিদের অবস্থা কি বা অন্য অবস্থাটা কি। আমি একটা বিবেচনার চেষ্টা করলাম যে এই যদি প্রাদেশিক একজন রাজনৈতিক নেতার অবস্থান সেখানে হয়, তাহলে কেন্দ্রে যারা আছেন তারা কি ধরনের, এটা নিয়ে বিভিন্ন লোক সমালোচনা আমার করতে পারেন যে হঠাৎ করে ভারতের এত প্রশংসা করছে কিনা। জিলুর ভাইয়ের কথা কিন্তু এক্স্যাক্টলি তাই, যে আমি কেন একটা উপজেলা পর্যায়ের একজন তরুণ নেতাকে এই পর্যায়ে তৈরি করব না, তাকে কেন বিশ্ববিখ্যাত দেখাবো না, তাকে কেন আন্তর্জাতিক এক্সপোজারে নিয়ে যাব না ধারাবাহিকভাবে, তাকে কেন জাতীয় পর্যায়ে তৈরি করব না। সেটা হলে তো আমার এই ঘাটতিটা থাকে না, আমার এই ন্যায্যতা দাবিকে ত্যাগ করলো, এই বিষয়গুলো ওঠে না। সততার কোনো ব্যাখ্যা নেই,
আমরা এটা জানি যে একজনের যোগ্যতা কম থাকলে সততা দিয়ে তিনি উতরে যেতে পারেন, কিন্তু দুটোরই ঘাটতি আছে, সততা আছে কিন্তু যোগ্যতা নেই, আবার যোগ্যতা দক্ষতা আছে তার সততা নেই। তার মানে কাঠামো তৈরি করতে হবে, উন্নত দেশগুলো সেভাবেই চলে। তো যে কথা ফিরে আসতে চাই শেষের দিকে, আপনার ওই আগের প্রশ্নে, আমার কাছে সরকার গঠনের পর যে যদি আমি তিনটা অন্তত বলি, আমার কাছে সবচেয়ে তিনটা মন্ত্রণালয় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অর্থ বাণিজ্য, আমি একসঙ্গে আবারও বলছি, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র। অর্থের ক্ষেত্রে যে সংস্কারগুলো এই সরকার করেছেন তার অনেকগুলো সুবিধা পাবেন বিএনপি সরকার, অনেকগুলো এগিয়েছে ব্যাংকিং সেক্টরে, অন্যান্য সেক্টরে। সেটা যদি কার্যকর করা যায়, এমনকি বাংলাদেশ ব্যাংক সহ, আমি মনে করি যে সেগুলো ভালো এবং বিএনপিকেও তার সুবিধা দেবে। বাণিজ্যের ক্ষেত্রেও বিএনপির ওই ধরনের বিশেষায়িত ব্যক্তি আছেন, তাদের অসুবিধা হবে না। স্বরাষ্ট্র খুব জরুরি হয়ে পড়বে। বিরাট একটা তরুণ জনগোষ্ঠী, চাইলে আপনার আমার প্রজন্মের উপরে যেভাবে হম্বিতম্বি করতেন পুলিশ অন্যান্যরা, সেটা সম্ভবত করা যাবে না। তাদের সঙ্গে হয়তো আলাপের ধারাটাই বদলাতে হবে পুলিশকে এবং অন্যদেরকে। এবং একই সঙ্গে মপতন্ত্রের যে আলোচনা আমরা এই কিছুদিন হলো করিনি, আমাদের তো প্রয়োজন হয়নি, কিন্তু সেটা তো চলে গেছে বলে আমরা ধরে নিতে পারবো না। অতএব পুলিশ কিভাবে সেটা মোকাবেলা করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা কিভাবে মোকাবেলা করবে, এটাকে আগের মতো সংহারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে নাকি জনবান্ধব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে এটা। পররাষ্ট্র, সবাই বলতে পারে পররাষ্ট্র তো গুরুত্বপূর্ণ, এটা অন্য ধরনের গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র মধ্যে আগেই বলেছি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক কি হবে, চীন এবং বৈশ্বিক বাস্তবতা, আপনি অর্থনীতির বিবেচনা করলেন। আর যদি খুব দ্রুত 2-3টা খাত বলে এক লাইন করে, আমার কাছে মনে হচ্ছে পুলিশ পুনর্গঠন একেবারে প্রথম 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার বড় কাজ হবে। শিক্ষা স্বাস্থ্য একেবারে, এইবার আমরা বারবার হতাশা প্রকাশ করেছি, শিক্ষা স্বাস্থ্য তাকে অন্তত 1 বছরের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। এবং এই 5 বছরে তাকে আমলাতন্ত্রের বিষয়ে একটা ভালো, এবং আমি মনে করি ডাইনামিক শব্দটা বলি, যেটা আমলাতন্ত্র উপকৃত হয়, রাষ্ট্র সরকার পার্মানেন্ট প্রফেশনাল, এবং একই রকম এটা আমি মনে করি এটা মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে পার্মানেন্ট একটা প্রফেশনাল ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলবার সুযোগ। মিস্টার আব্দুল্লাহ, খুব ছোট করে ক্লোজিং রিমার্কস। তো আমরা যেগুলো বলেছি এর মধ্যে কথা মোটামুটি চলে এসছে। বিশেষ করে ইমিডিয়েট তাকে এক ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে যে বেতনের স্কেল নিয়ে। জানেন যে অলরেডি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূসের সরকার বেশ বিপাকী পড়ার অবস্থা হয়েছিল। তো সেটাকে সলভ করতে গিয়ে, এবং তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড, এখানে কিন্তু বিরাট একটা আর্থিক ইনভলভমেন্টের জায়গা আছে। বেতনের স্কেল এবং ফ্যামিলি কার্ড, এই দুটোই যদি অ্যাড্রেস করেন তাহলে কিন্তু আর্থিকভাবে একটা বড় ধরনের চ্যালেঞ্জ তার সামনে আসবে, এটা টাকার অঙ্কের দিক থেকে। এবং আপনি তার আগামী 3 মাসের মধ্যে তার একটা নতুন বাজেট, যদিও এই সরকারি বাজেটের একটা জায়গা মোটামুটিভাবে তৈরি করে গেছে আমি জানি, তো সেই জায়গাটাতে তার সেটা থাকবে না। এই কারণেই, কারণ তার যে প্রতিশ্রুতির জায়গাগুলো আছে, তার যে নির্বাচনের পূর্বে যে ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, ওগুলো যদি বাজেটে ইনক্লুড করতে হয়, তাহলে এই জায়গাটাতে বড় ধরনের একটা আর্থিক চাপের জায়গা তৈরি হবে। ব্যাংকিং সেক্টরটা আমি ডক্টর শামীমের সাথে একমত যে মোটামুটিভাবে অন্তর্বর্তী সরকার কিন্তু একটা জায়গা থেকে টেনে, একদম খাদের থেকে টেনে অনেক দূর উপরে তুলেছেন। এটার একটা সুফল নিশ্চয়ই তারা পাবেন, কিন্তু পাশাপাশি এটার ধারাবাহিকতা থাকতে হবে। অরাজনৈতিক সরকার হওয়ার কারণে ডক্টর ইউনূসের পক্ষে ব্যাংকের উপর যে ধরনের শাসনটা করতে পেরেছেন, নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে পেরেছেন, রাজনৈতিক সময়ে এসে এই ব্যাংকগুলোর অধিকাংশের সাথে রাজনৈতিক নেতারা জড়িত, এবং এই দুই দলের বিএনপি এবং আওয়ামী লীগের অনেকেই ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এই ব্যাংকগুলোর ডাইরেক্টরশিপের সাথে জড়িত আছেন। সুতরাং ব্যাংকের শৃঙ্খলার জায়গাটাতে শক্ত হাতে কোনো রকম ব্যবসায়ীর স্বার্থ বা কোনো ব্যক্তিবিশেষের স্বার্থ এবং যাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা আছে তাদের স্বার্থের বিষয়টা বিবেচনা না করে একেবারেই ব্যাংকিং সেক্টরটা প্রফেশনাল জায়গা থেকে যেভাবে মোটামুটি রিপেয়ার করার যে জায়গাটাতে অগ্রগতি হয়েছিল, সেই অগ্রগতির সামনের দিকে এগিয়ে নেওয়ার জায়গাটা নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু আবার ব্যাংকিং সেক্টর এর যদি সংকট তৈরি হয়, তাহলে কিন্তু অর্থনীতিকে তিনি যত চেষ্টাই করেন না কেন, যত ধরনের দক্ষ লোকই বসান না কেন, তাহলে অর্থনীতিকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া খুবই কঠিন হবে। কারণ আমাদের দেখেন, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে একটা একদম দেউলিয়তের ধার প্রান্তে নিয়ে গেছেন শুধু বিদেশি লোন নিয়ে। আমি তারেক রহমানের সাথে তার ফেরার পরে তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের খুব অল্প সময়ের জন্য সুযোগ হয়েছিল। আমি দেখেছি তিনি সবচেয়ে বেশি দুটো বিষয়ে কনসার্ন প্রকাশ করেছেন আমাদের সাথে আলাপচারিতায়। তিনি রূপপুর নিয়ে সাংঘাতিকভাবে তিনি উদ্বেগের জায়গাটির কথা আমাদের সাথে
সাথে আলাপে বলেছেন। আরেকটি কথা বলেছেন যে কর্ণফুলী টানেল নিয়ে, যে সেখানে এই যে এভাবে ব্ল্যাক হোলের মধ্যে যে অর্থগুলো, সেখানে আপনার আয় যা আছে তার চাইতে শতগুণ বেশি তো আর আপনি ওটা ব্যয়। ওখান থেকে কিছু এই recover করতে রূপপুর এবং কর্ণফুলী টানেলের মতো এই প্রজেক্টগুলো যে কোনো সরকারের জন্য একটা বিরাট গলার ফাঁস হিসাবে হয়ে আছে। না এগুলো থেকে এখনই চাইলে বের হইতে পারবেন। এর বাইরে আছে আপনি আদানির বিদ্যুৎ কেন্দ্র, সেখানে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা কিন্তু একটা চুক্তিতে দুর্বলতার কারণে হাজার হাজার কোটি টাকা সেখানে বসিয়ে বসিয়ে রাখলেও কিন্তু টাকা পেমেন্ট করতে হচ্ছে, না হলে সেখান থেকে সুইচ অফ করে দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে একটা জিম্মির জায়গায় নিয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি শেষ দিকে এসে বলেছেন যে গ্যাস এক্সপ্লোর করে তিনি জ্বালানির যে সংকটের কথা বলেছেন, এটা কোনো সময় নেওয়া যাবে না। গত 15 বছরে শুধুমাত্র একটি কোটারি গোষ্ঠীকে, একটা স্বার্থান্বেষী গোষ্ঠীকে সিলিন্ডার ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশে কোনো গ্যাস সেক্টরে কোনো উন্নয়নের কাজ হয় নাই। এটা ইমিডিয়েট এই কাজটাতে তাকে হাত দিতে হবে। যদি বলেন যে আমি অন্য প্রায়োরিটিগুলো দিয়ে এই সেক্টরটা পরে ধরবো, তাহলে কিন্তু এই সব মিলিয়ে একটা পরিস্থিতি সংকটটা গভীর থেকে গভীরতর হবে এবং সেখান থেকে উত্তরণ খুবই কঠিন হয়ে যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর শামীম রেজা এবং মিস্টার এম আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক, একটা বিষয় ওনারা একবার উচ্চারণ করেছেন আমার এক অতিথি, যে বড় বিজয় বড় সংখ্যা, এবং আমরা আমাদের দক্ষিণ এশিয়ায় খানিকটা ব্যতিক্রম অবশ্য ভারতের বিজেপি সরকারকে বলতে হবে, বাট অন্যভাবে তারা এক ধরনের বিপর্যয় তৈরি করেছেন নিজের দেশে এবং প্রতিবেশী দেশগুলোতে। কিন্তু অন্যান্য দেশগুলোতে আমাদের ইতিহাসে আমরা দেখেছি যারা এই 2/3 আসন নিয়ে বিজয়ী হয়েছেন, তারা আসলে জনগণের সেই সমর্থনটাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন এবং নিজেরা অভ্যন্তরীণভাবে অনেক রকমের বিপর্যয় তৈরি করেছেন দেশের জন্য, নিজেদের জন্য। যে কারণে আমার আরেক অতিথি বলছিলেন যে এখন দেখবার বিষয় ছোট সরকার না, বড় সরকার। দুজনেই দুদিক থেকে টেবিলের দুপ্রান্ত থেকেই পরামর্শ দিয়েছেন সরকারটা শুরুতে ছোট হয় ভালো এবং ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী সরকারের আয়তন বৃদ্ধি এবং সরকারের বাইরেও একেবারেই সরকারের জনগণের অর্থ ব্যয় না করেও আসলে সরকার চালাবার ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করা বা বিভিন্ন পলিসি তৈরি করবার ক্ষেত্রে বহু মানুষ আছে দেশে বিদেশে এবং দেশের ভেতরেই আছে, ওনারা জোর দিয়ে বলেছেন তাদেরকে আসলে কাজে লাগানো যেতে পারে এবং তারা ভিন্ন মতেরও হতে পারে, ভিন্ন পথেরও হতে পারে, কিন্তু অন্তত তাদের মতামতগুলো নিলে সরকার তার নীতি প্রণয়নে অনেক সুবিধে পেতে পারে। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ইলেক্ট যেভাবেই আমরা বলি না কেন, আগামীকাল তিনি শপথ নেবেন। তারেক রহমান তিনি যেহেতু পশ্চিমে বা যে ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসির কথা আমরা বলি, চর্চা করি, যদিও আমরা সেটা চর্চা করি না, কিন্তু সেখানে দীর্ঘ 17 বছর ছিলেন, সেই আলো বাতাসে তিনি অনেকটা সময় কাটিয়েছেন এবং রাজনীতি পর্যবেক্ষণ করেছেন। আমরা আশা করব যে তার যে ইতিবাচক দিকগুলো আছে এবং বিশেষ করে যে মূল্যবোধটা আছে সেটা এখানে চর্চা করবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।